প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামডেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ভিসা সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও দেশের বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়াতে যেতে পারেননি প্রায় 30,000 কর্মী। যেখানে সুযোগ পাওয়া যায় না কর্মী পাঠানোর, সেখানে সুযোগ পাওয়ার পরও তারা যেতে পারলেন না। শুধু বিমানের টিকিটের ব্যবস্থা করতে পারলেই এই কর্মীদের স্বপ্নভঙ্গ হতো না। এই কর্মীরা যে যেতে পারেননি তার দায় কার? এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মালয়েশিয়া বাংলাদেশের সাবেক হাই কমিশনার এবং সাবেক সচিব এ.কে.এম. আতিকুর রহমান এবং রয়েছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আতিকুর রহমান, আপনাকে তো শুরু করতে চাই যে এরকম আসলে সুযোগ ছিল আমাদের কর্মী পাঠানোর, ভিসা পেয়েছেন তারা, অন্যান্য কাগজপত্র সব ঠিক ছিল, তারপরেও সেই কর্মীরা আসলে যেতে পারলেন না কেন? এর দায়টা আসলে কার? আপনি যে প্রশ্নটা করলেন এটা উত্তর দিতে হলে আমার কতগুলি জিনিস তথ্য দরকার। সেটা হচ্ছে এদের কবে সিলেকশনটা হয়েছে, মানে কবে তাদের অ্যাপ্রুভালটা হয়েছে যে এরা যাবে, কত মাস আগে, কখন, তারপর এরা ভিসা পেয়েছে কখন, এবং এই গতকাল থেকে এই যে গ্যাপটা, এই গ্যাপের ভিতরে কতগুলি ফ্লাইট ছিল, কতগুলি লোক যেতে পারতো এবং সেখানে কোনো লোক কম ছিল কিনা, বা আগে থেকেই তারা জানতো কিনা যে আমাদের এই লোকগুলি রয়ে গেছে, এগুলি যাওয়া দরকার। সুতরাং তখন থেকেই ফ্লাইটের সংখ্যা বাড়ানো, এই অনেকগুলি প্রশ্ন এসে যায়। তো এই প্রশ্নগুলির উত্তর যদি না জানা যায়, আপনি তো আমাকে বলতে পারেন যে না, এই লোকগুলির অ্যাপ্রুভাল, এদের সব কিছু ভিসা টিসা সব কিছু হয়ে গেছে আরও 6 মাস আগে বা 3 মাস আগে, তাহলে আমাদের ধরতে হবে 6 মাস বা 3 মাস আগে এই লোকগুলি যাবে। এক হচ্ছে এদের আগে একটা শিডিউল তৈরি করা, লিস্ট, যে কারা কারা কবে কোন ফ্লাইটে যাবে একটা লিস্ট করা, সেই অনুযায়ী অ্যাভেলেবল বিমানের ব্যবস্থা করা, যে আমার 5 মাস বা 6 মাসের ভিতরে আমার 10,000 লোক যাবে বা 20,000 লোক যাবে বা 30,000 লোক যাবে, প্রত্যেক দিন কতজন করে যাবে, এবং সময় শেষ হওয়ার কমপক্ষে 1 সপ্তাহ আগে যেন আমার লোকগুলি যাওয়া শেষ হয়ে যায়। এইভাবে একটা শিডিউল করা দরকার ছিল। এখন সেই শিডিউল না করলে, যদি ভিসা আসতেছে, তারা টিকিট কাটতেছে, যখন খুশি যে যাচ্ছে, কোনো খবর নাই, শেষ পর্যন্ত এসে 4-5 দিনের মধ্যে সব চাপটা আসবে, তখন তো যাওয়া অসম্ভব হয়ে যাবে। কারণ আমার তো অগণিত ফ্লাইট নাই যে একদিন 100 বিমান যাবে, সেই অবস্থা তো আমাদের নাই। আর সেটা আগে থেকে যদি জানতো, সেই হিসাবে শর্টেজ যদি ফ্লাইটের থাকতো, সেগুলি আগে থেকে অ্যাকোমোডেট করা উচিত ছিল, এবং এগুলি যদি আগে করতে পারতো তাহলে এই প্রবলেমটা হতো না। দ্বিতীয়ত, যদি আমি হয়তো এই ভিসাগুলির পরে পেয়েছি, বা টিকিটের যেই এই সময়টা ছিল, সেই সময়ে লোক সংখ্যা, ফ্লাইটের যে সিটগুলি আছে আমার, সেই অনুযায়ী বেশি লোক সংখ্যা রয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের আরও আগেই ওই অবস্থা যখন আমরা টের পেলাম যে না, আমার 10 দিনের ভিতরে আমার 6,000 লোক পাঠাতে হবে, কিন্তু আমার আছে 3,000 সিট, 3,000 বিমান আমি অ্যাকাউন্ট করতে পারবো, আর 3,000 লোক আমার থেকে যাবে, এই নির্দিষ্ট সময় যেতে পারবে না। তখন এই 3,000-এর কথা চিন্তা করে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে আগেই কথাবার্তা আলোচনা করা উচিত ছিল, যে দেখো আমাদের সব রেডি, এরা যাওয়ার জন্য রেডি, শুধু বিমানের সিটের জন্য যেতে পারতেছে না, সেটা আমরা অ্যাকোমোডেট করতে পারতেছি না। সুতরাং তোমরা অ্যালাউ করো যাতে এই লট এটা শেষ হয়ে যেতে আমাদের 10 দিন লাগে, আর 10 দিন সময় দাও। এটা আগে থেকে এই জিনিসগুলি করা উচিত ছিল। এখন 11th আওয়ারে এইসব করা, আমি জানি না সরকার কতদিন আগে থেকে এই ব্যবস্থা চিন্তা ভাবনা করছে তাদের, যে আমার এই সমস্যাটা হতে পারে। সেটা আগে থেকে চিন্তা ভাবনা না করলে আরেকটা দেশের সাথে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আরেকটা দেশের সাথে সম্পর্কিত বিষয়। সুতরাং সেই ক্ষেত্রে তাদের সাথে আলাপ আলোচনা চালানোর মতো, তাদের সম্মত করানোর মতো, যুক্তি দেখানোর মতো, তাদের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা এই সমস্যার জন্য, সেইগুলি আলাপ আলোচনা বসে করলে আমার মনে হয় যে সমস্যার সমাধান করা যেত, এই সমস্যাটা হতো না। এখনও হয়তো সময় আছে, আমি জানি না, আমাদের কর্তৃপক্ষ বলতে পারবে মালয়েশিয়ার দৃষ্টিভঙ্গিটা কী, তাদের মনোভাব কী। তারা যদি মনে করে যে না, এই লোকগুলি আমার দরকার, প্রয়োজন, আমার নিতে হবে, আমার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য আর এই লোকগুলি নেওয়া লাগবে, তাহলে মনে হয় যে তারা রাজি হতে পারে, সময়ও দিতে পারে। মানে এই লোকগুলি ধরেন এক একজন নাকি 4 লাখ 5 লাখ টাকা করে দিয়ে তাদের এই ভিসাগুলো নিতে হয়েছে। সব মিলিয়ে আসলে এই মানুষগুলির অবস্থাটাও তো খুব খারাপ হয়ে যাবে। এখন সামাজিক একটা অস্থিরতা তো তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। সামাজিক অস্থিরতা না, শুধু অনেক দিকে আছে। একটা হচ্ছে, আমি প্রথমেই বলি, দেখেন এই আমাদের সরকার নির্ধারিত একটা ছিল যে 78,990 টাকা নির্ধারণ করে দিয়েছিল মালয়েশিয়ার ক্ষেত্রে। সেখানে 5-6 লাখ টাকা লাগে কীভাবে? এবং এই যে টাকাগুলি লাগতেছে, তারা জানে কিন্তু কোথায় লাগতেছে, কার কাছে যাচ্ছে, কোথায় কে, তাদের কি ধরেছে, তাদের জিজ্ঞাসা করছে যে টাকাগুলি কোথায় নাও। এখানে দুটো প্রশ্ন আসে। একটা হচ্ছে সরকার হয়তো দেখে না, চোখ বন্ধ করে আছে,
শুনে না, কানে তুলে দিয়ে রাখছে। আর দ্বিতীয়টা হচ্ছে যেই ওয়ার্কারগুলো এই লোক এই টাকাটা দিচ্ছে, হয়তো সম্পদ বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে, লোন করে, নানান কিছু চড়া সুদের লোন নিয়ে, বইয়ের অলংকার, বাপ মায়ের জায়গা জমি যা আছে সব বিক্রি করে, গরু ছাগল যা আছে বিক্রি করে টাকাটা সংগ্রহ করে। 5-6 লাখ টাকা এই ধরনের মানুষের সংগ্রহ করা কঠিন। তো এই টাকাটা সংগ্রহ করার কেন করবে সে? তার মনে প্রশ্ন জাগলো না যে আমাকে সরকার এই 80,000 টাকা বা 1 লাখ টাকার মধ্যে আমাকে যাওয়ার জন্য আমার খরচ হবে, সেখানে আমি কেন 5-6 লাখ টাকা দিব? কোন কারণে? এইটা যদি সবাই এই মনোভাবটা নিয়ে দাঁড়াতে পারে যে না, আমরা 1 পয়সা বেশি দেবো না, দরকার আমরা যাব না, এই স্ট্যান্ডার্ড নিতে পারছে না সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে, না তারা নিজেরা সংগঠিত হতে পারছে। সুতরাং তাদের এই সাফারিংটা আসবেই। আমাদের দেশের মানুষগুলি নিজের জীবনের পর্যন্ত মায়া নাই, নৌকায় করে চলে যায় টাকা দিয়ে নিজের জীবনটা দিতে যায় টাকা দিয়ে। তাও তো এই মনোভাব যদি থাকে তাহলে হ্যাঁ, সমস্যা আছে আমাদের দেশে, এমপ্লয়মেন্টের সমস্যা আছে। একটা লোক বাইরে যেতে পারলে তার পরিবারটা সুন্দর হয়ে যায়, অবস্থা সব কিছু অভাব অভিযোগ যায়, এটা ঠিক, কিন্তু নিজের জীবনের চেয়ে তো আর বেশি কিছু না। আজকে এই যে আপনি যে কথা বললেন, এই লোকগুলি কোথায় যাবে বলেন? এই লোকগুলি আজকে এই যে ধার দেনা নানান কিছু যারা রয়ে গেছে এয়ারপোর্টে, তারা এই টাকাটা অন্যের হাতে চলে গেছে। এবং বাংলাদেশে আপনি জানেন, একজন থেকে আপনার হাত থেকে আমার হাতে যখন টাকা আসবে, সেই টাকা উঠানো কষ্ট। আর যেই জাতির, যেই গোষ্ঠীর কাছে টাকাটা আজকে আটকা পড়েছে, খুব ভালো মানুষ তারা না। যারা এই যে ম্যান পাওয়ার যেটা আমরা বলি তথাকথিত, মানে আমরা তো সুন্দর ভাষায় বলি আমার অভিবাসী কর্মী, এই অভিবাসন নিয়ে আমার অভিবাসী কর্মী প্রেরণের সাথে যারা জড়িত, তারা মোটেই ভালো মানুষ না। ওই ব্যবসাটা কোনো ভালো মানুষে করে না। আমি এখানে সবার সামনে বলে গেলাম, যদি কেউ চ্যালেঞ্জ করে আসুক, চ্যালেঞ্জ করতে আমাকে, এরা মোটেই ভালো মানুষ না। যদি মনুষ্যত্ববোধ থাকতো তাহলে এত টাকাও নিতে পারতো না, এই গরিব মানুষগুলি টাকা এই অপকর্মগুলি করতে পারতো না। এখন এখানে তারা দায়ী না, শুধু আমার ওয়ার্কার দায়ী, ওই লোকগুলি দায়ী, এবং যারা এদের মনিটর করার কথা, যারা এদের পরিচালনা করবে, যাদের নির্দেশনা দিবে, তারাও দায়ী। দায়টা 3টা গ্রুপের উপরে। সুতরাং আপনি এক গোষ্ঠীকে দায়ী করবেন, আর গোষ্ঠী না। আর ওদিকে মালয়েশিয়ার লোকজন তো আছে, তারা তো একেবারে কি বলবো, হরিহর আত্মা। আমাদের দেশের লোকজন এজেন্সি, যারা রিক্রুটিং এজেন্সি, আর তাদের হচ্ছে হরিহর আত্মা। ওইখানে শুধু ওই এজেন্সিগুলিই না, ওই এজেন্সি পরিচালনা করে যারা, তাদের গুরু যারা, উপরে যারা আছে, প্রশাসনিক দায়িত্ব যারা করে, তারাও এগুলির সাথে জড়িত। 2-4 জন পাবেন ওইখানে মন্ত্রী পর্যায়ের বা উচ্চ পর্যায়ের কর্মকর্তা, যারা ভালো মানুষ, কিন্তু হয়তো দেখা গেল ওই ভালো মানুষগুলির এই কাজটা করতেছে না। আপনি তো মালয়েশিয়া ছিলেন, মালয়েশিয়ার সরকার কি আসলে এরকম ব্যবস্থাটা চাচ্ছিল? ওদের মধ্যে গ্রুপিং আছে, ওদের মধ্যে ভালো আছে যারা এদের শোষিত, এই যে শোষণটা হচ্ছে, আমার গরিব ওয়ার্কারগুলি যেগুলি যাচ্ছে, এদের এই যে এভাবে শোষণ হচ্ছে, এই অভিবাসী কর্মীগুলি বাংলাদেশে বিশেষ করে, এদের প্রতি সমব্যথী অনেক মালয়েশিয়ান আছে, মন্ত্রী পর্যায়ের লোকও আছে। কিন্তু যারা করবে এই কাজের সাথে সম্পৃক্ত যারা, তাদের ভিতরে খুব এখন বর্তমানে আমি কোনো ভালো মানুষ দেখি না। সময়ে পরে ভালো মানুষগুলি, যেরকম আমি যখন ছিলাম তখন এখানে হিসামউদ্দিন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এইটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওদের ম্যান পাওয়ার যে মন্ত্রী আছেন, মানব সম্পদ মন্ত্রী, এই দুজন হচ্ছে মূল ওইখানে অথরিটি। সুতরাং এই দুজন যদি ভালো মানুষ হয়, তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে এই মাইগ্রেশনটা হয়। আমার কথা হচ্ছে প্রতি 2-3 বছর কেন নিষেধাজ্ঞা হবে, কেন নতুন করে এমইউ করবে, কার সুবিধার্থে এমইউ চেঞ্জ করেন? আমি যে এমইউটা করে দিয়ে আসলাম G2G, সেটাকে কেন শক্তিশালী করা হলো না? সেটাকে কেন সহযোগিতা সাহায্য 2 পক্ষকে সম্মত করেন যে আমরা এই সিস্টেমে পাঠাবো? বাংলাদেশ বলতো না এই সিস্টেমে পাঠাবো, ওদের কনভিন্স করার তখন সুযোগ ছিল, এখানে ভালো লোক ছিল তখন এই সিস্টেমের সাথে জড়িত, কিন্তু সেটা পারে নাই। এই যে কিছুক্ষণ আগে শরীফের সাথে আমার আলাপ হলো, যেটা আমিন যেটা আছে, দাদুশ্রী আমিন, তাকে খেতাবও দিছে এই টাকা পয়সা সংগ্রহ করার জন্য। বাংলাদেশ থেকে ওইখানে অনেক টাকা উনি নিয়ে গেছেন, বুঝছেন? টাকা নিয়ে উনি এই জিনিসটা ওদের কনভিন্স করছে। তো এই যে দাতুশ্রী আমিন, আমি থাকতে ধারে কাছে আসতো না আমার এমবেসির, তো এরা বেস্টিনেট, মনে আছে শরীফুল, এই বেস্টিনেট করে আমার সেই সিস্টেমটা করে G2G প্লাস করলো। G2G প্লাস যে করলা, GT গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্লাস মানে G2G থাকবে প্লাস আরও ওই 10টা এজেন্সি থাকবে, সেখানে 10টা এজেন্সির মাধ্যমে লোক যায়। G2G প্লাসে একজন গেছে? যায় নাই। কারণ ওই যেইগুলি আছে, আমি খারাপ কথা বলতে চাই না, ওই খুব ভালো মানুষ, ওই 10টা এজেন্সি, এরা পরবর্তী পর্যায়ে ওটা গেল। মাহাথির মোহাম্মদ আবার যখন দ্বিতীয়বার এবার আসলেন, উনি সেটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে আলোচনা হলো, ওদের মন্ত্রী হিন্দু ভদ্রলোক ছিলেন, উনিও চেঞ্জ হয়ে নানান কিছু হয়ে গেল। পরে 21 সালে এই যে বর্তমান যেই সিস্টেমে যাচ্ছে লোকজন, এটা চালু করলো। এখানে মন্ত্রী এসে বলছিলেন 21 তারিখে ডিসেম্বর মাসে সাইন করে 2 দিন পরে এখানে বলছিলেন যে এবার আমি আমার ওয়ার্কারদের
কোনো এজেন্সির হাতে দিব না, সিন্ডিকেট করতে দিব না। আমরা খুশি হয়েছিলাম, আমি শুনছিলাম না, খুব সুন্দর উনি বলতেছেন, আমাদের আগের মন্ত্রী মহোদয় খুব সুন্দর বক্তব্য ছিলাম, সবাই খুশি হয়েছিলাম। কিন্তু উনি সেটা রক্ষা করতে পারেন নাই। সেই 10 জন জায়গায় 25 জন জায়গায় 100 জন শেষ পর্যন্ত ওই চক্রের মধ্যে সিন্ডিকেট হয়। সেই সিন্ডিকেট এই অবস্থা। সিন্ডিকেটের অবস্থা, মনিটরিং নাই, কেউ কার কথা শোনে না, এদিকেও ওদিকে দুই একদম হরিহর আত্মা দুইজন মিলে কাজ করতেছে, আর আমাদের সরকার নীরব দর্শকের মতন দেখতেছে, কোনো কিছু নাই। শরীফুল হাসান, আপনার কাছে শুনতে চাই যে যেখানে হয়তো 1 লাখ টাকার মধ্যে এই মালয়েশিয়া কর্মী যেতে পারতো, সেখানে আসলে 4 লাখ 5 লাখ টাকা আসলে কেন লাগছে? না, আমি আসলে পুরো ঘটনায় একজন বা দুজন ভালো কি মন্দ মানুষের চেয়েও আমি পুরো আলোচনাটা আসলে একটু প্রাতিষ্ঠানিকভাবে করতে চাই। আমি এটা বলবো যে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন, সিন্ডিকেট, চক্র, অনিয়ম, সুশাসনের ঘাটতি, এই সমস্ত কিছু মিলে এমন এমন সিস্টেম হয়ে ওঠে যার ফলে আপনি প্রতি পদে দেখবেন আপনি এই ধরনের দুর্বৃত্তায়নের ঘটনা। আপনি মালয়েশিয়ার বাজেটটা যদি আমি করি, প্রায় 3 দশক ধরে আমি দেখছি আমাদের 1978 সালে 23 জন কর্মী পাঠানোর মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার শুরু। আপনি যদি গত 44-45 বছর ইতিহাস দেখেন তাহলে দেখবেন বেশিরভাগ সময় মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকে। মালয়েশিয়া 4-5 বছর বন্ধ করে, তারপরে তারা নতুন একটা চুক্তি করে এবং বলা হয় এই চুক্তির কারণে যে আগের চুক্তিটাতে খুব প্রবলেম ছিল, এই চুক্তিতে কর্মীরা প্রতারিত হয়েছে, যেই টাকা নেওয়ার কথা তার অনেক বেশি নিয়েছে, আমরা এমন একটা পদ্ধতি করছি যার ফলে এখন কম টাকা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরে দেখা যায় আরও অনেক বেশি টাকা যাচ্ছে এবং আবার দুর্বৃত্তায়ন হচ্ছে, এবং এই দুর্বৃত্তায়নের সাথে মালয়েশিয়া এবং মালয়েশিয়া দুইটাই জড়িত। 1978 সালে 23 জন কর্মী যাওয়ার পর অল্প কিছু কর্মী যেত, তারপর ধারাবাহিকভাবে মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু হয় আপনার 92 সালের পর থেকে অল্প কিছু কর্মী, কিন্তু আবার বন্ধ হলো 97-তে, আবার বন্ধ হলো 2001-2-3 থেকে। তারপরে ওরা একটা সিস্টেম চালু করলো, বড় সিস্টেম, সেটা হচ্ছে কলিং সিস্টেমে তারা লোক নেবে 2006-7-8 ওই কলিং সিস্টেমে চালু করার পর আপনার প্রায় 4 লাখের বেশি কর্মী গেল। ঠিক একই ঘটনা ঘটেছিল এই সময়, আপনার সরকারিভাবে নির্ধারণ করা হলো 80-85-87 হাজার টাকা, 3 লাখ 4 লাখ 5 লাখ কর্মী তারা টাকা দিয়ে গেল। একইভাবে হঠাৎ করে তারা বন্ধ করে দিল। এইরকম ঢাকা জুড়ে বিক্ষোভ, গণমাধ্যম, স্কাটনের সামনে অনেক মানুষ যেতে পারলো না। তারপরে এই যে 4 লাখ কর্মী গেল কলিং ভিসায়, আমরা সেখানে গিয়ে দেখলাম যে যেই লোক পরিমাণ যাওয়ার কথা তার চেয়ে এত লোক গিয়েছে, কাজ নাই। মালয়েশিয়ার রাস্তায়, হাইকমিশনের সামনে, মসজিদে, বিভিন্ন জায়গায় লোকজন ঘুমাচ্ছে, একটা ভয়াবহ রকমের সারা দুনিয়াতে নিউজ। স্যার তখন মালয়েশিয়ার হাই কমিশনার, আমি ওই সময় মালয়েশিয়া যাওয়ার পর তখন মালয়েশিয়া বললো এই কলিং সিস্টেম একটা বাজে সিস্টেম, দুই দেশের একমত আমরা নতুন একটা সিস্টেম চালু করবো, এবং তারপর আমরা G2G একটা সিস্টেম চালু করলাম দুই দেশের সরকার। কিন্তু আমাদের সেই G2Gর মধ্যে যে মালয়েশিয়া বলেছিল 5 লাখ লোক নেবে অনেক কিছু, কিন্তু সেই G2Gটা দুই দেশের ব্যবসায়ীরা সফল হতে দিল না। মাত্র 10,000 টাকা কর্মী গেল 33,000 টাকা। তারপরে দুই দেশের ব্যবসায়ীরা বললো যে না, G2Gতে কর্মী যেতে পারছে না। তারপর শুরু হলো G2G প্লাস। এই যে দুর্বৃত্তায়নের শুরু, G2G প্লাসের মধ্যে আমি তখন রিপোর্ট করলাম একাধিক 10 জনের একটা সিন্ডিকেট হলো, যেখানে মালয়েশিয়ার নাম স্যারটা বলেছেন মোহাম্মদ বিন আব্দুল নূর, এবং ঢাকায় রুহুল আমিন স্বপন, নূর আলী, যাদের নাম আপনি শুনেন, আমি রেকর্ডেডই বলতে পারি কারণ আমি সাংবাদিক রিপোর্ট করেছি। এই 10 জন তারা সিন্ডিকেট করলো। আপনি ভাবেন যে মালয়েশিয়া তখন প্রায় 750-800 রিক্রুটিং এজেন্সি সরকার থেকে বললো আমরা 10টা মাত্র এজেন্সির মাধ্যমে তারা লোক পাঠাবে, এবং শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশ সরকারের একদম সর্বোচ্চ জায়গা থেকেই অনুমোদন দেওয়া হলো 10 জনের সিন্ডিকেট, মানে একটা রাষ্ট্র অনুমোদন দিচ্ছে 10 জনের সিন্ডিকেট লোক পাঠাবে। এবং এই সিন্ডিকেট পাঠানোর পর একইভাবে তারা যখন 17-18 সালে আপনার প্রায় 3 লাখ লোক গেল, সেই সময় বলা হয়েছিল আমরা 33,000 টাকা লোক পাঠাবো, G2G প্লাসের মতোই খরচ, কিন্তু লোক গেল 3.5-4-5 লাখ টাকা। বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বললো আমরা তো কোনো অভিযোগ পাইনি। আমি একাধিক রিপোর্ট করলাম, প্রত্যেকে 3.5-4 লাখ টাকা গেল, কিন্তু কোনো ব্যবস্থা সেই সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হলো না। মাহাথির যখন 2018 সালে ক্ষমতায় আসলো, সে বলল এটা একটা দুর্বৃত্তায়ন সিস্টেম, এখানে মানব পাচার হয়েছে এবং 5,000 কোটি টাকার পাচার হয়েছে। তিনি এই সিস্টেম বন্ধ করে দিলেন। আপনি দেখেন যেই কারণে সিস্টেম বন্ধ করলো, সিন্ডিকেটের কারণে 2021 সালের ডিসেম্বর আমরা যখন চুক্তি স্বাক্ষর করার পর আমরা দেখলাম মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী চিঠি লিখছেন সারাবান যে আমরা বাংলাদেশ থেকে আবার কর্মী নিব 25 জনের সিন্ডিকেটের মাধ্যমে। মানে আপনি যেই সিন্ডিকেটের কারণে সিস্টেমটাকে বললেন সিস্টেমটাকে দুর্বৃত্তায়ন, মালয়েশিয়া এখন সেই 10 জনের জায়গায় 25 জনের সিন্ডিকেট যুক্ত হলো, এবং এই সিন্ডিকেটে আপনি সংসদ সদস্য, প্রভাবশালীদের নাম আপনারা দেখতে পাচ্ছেন, তারা সবাই যুক্ত হলো, এবং সরকারভাবে খরচ নির্ধারণ করা হলো 78,900 টাকা, মানে প্রায় 79,000 টাকা। কিন্তু আপনার আবার সেই 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা নিল। আপনারা যে দেখছেন প্লেনে যেতে পারছেন, এটা একটা সাময়িক সংকট, কিন্তু মূল সংকট হচ্ছে দুর্বৃত্তায়নের, সিন্ডিকেটের। এই প্রতিবার এইভাবে মালয়েশিয়া কর্মী পাঠানোর কারণে
আমাদের কিছু সংসদ সদস্য, কিছু সিন্ডিকেট সদস্য, তারা হাজার কোটি টাকার মালিক হয়, কিন্তু দিন শেষে হারে বাংলাদেশ, দিন শেষে হারে প্রবাসীরা। এখন এই যে ঘটনাটা ঘটলো, মার্চ মাসে কিন্তু মালয়েশিয়া বলে দিল যে যত কর্মী আছে, যাদের অনুমোদন আছে, তাদের 31 মের মধ্যে ঢুকবে। আপনি এটা মার্চে জানেন। আপনি যখন মার্চেই জানেন যে 31 মের মধ্যে আপনাকে ঢুকতে হবে, তাহলে আপনি করবেনটা কি? আপনি তাহলে শিডিউল করবেন যে আমার কতজন কর্মী বাকি আছে, আপনি বিমানের ফ্লাইট করবেন, অতিরিক্ত করবেন, কিন্তু কিছুই করা হলো না। শেষ সপ্তাহে এসে আপনি গতকাল একদিন অতিরিক্ত ফ্লাইট দিয়ে একটা ফ্লাইট দিয়ে হয়ে গেল, কি লাভ? আপনি তো এটা আপনার মার্চেই প্রস্তুত, আপনি তখন মার্চে এটা জাস্ট ফার্স্ট ফ্লাইটের মতো একটা প্ল্যান করে আপনি মার্চে করতে পারতেন, মালয়েশিয়াকে প্রথমে জানতে পারতেন। ধরেন আমার আমেরিকার ভিসা আছে 5 বছরের, আমি যখন ইচ্ছা যেতে পারি। আপনি ভিসার মেয়াদের আগে বলে দিতে পারেন অমুক তারিখের মধ্যে ঢুকতে হবে। এই কলিং এর সময় একই কাজ করেছে। মালয়েশিয়ার কাছে বাংলাদেশ ব্যাখ্যা চাইতে পারতো, তুমি কি কারণে বলছো 31 মের মধ্যে ঢুকতে হবে। কূটনৈতিকভাবে সে যোগাযোগ হতে পারতো। যদি কনভিন্স করতে না পারতো, বাংলাদেশ যদি বুঝতো যে না 31 মের মধ্যেই পাঠাতে হবে, তাহলে উচিত ছিল আমাদের সর্বোচ্চ প্ল্যান করে কি করে আমরা যাদের অনুমোদন আছে তাদেরকে পাঠাতে পারি। বিমান বলছে আমি জানিই না যে এরকম একটা ঘটনা হচ্ছে। একই দেশে আমাদের বিমান তারা জানেই না। আমাদের মন্ত্রণালয় তাহলে করলোটা কি? আমরা কেন পাঠাতে পারলাম না? আমি যেটা বলি, ওই যে দিন শেষে আপনি প্রবাসী কর্মীদের, আপনি কোনো যুদ্ধ চলছে না, মালয়েশিয়া ও বাংলাদেশে কোনো যুদ্ধ চলছে না যে আপনার বিমান নাই, হাজার হাজার লোককে বিমানবন্দরে গিয়ে বসে থাকতে হবে। মালয়েশিয়ার বিমানবন্দরে গিয়ে হাজার হাজার লোক বসে আছে, মনে হবে আপনার মালয়েশিয়া বাংলাদেশে খুব যুদ্ধ অবস্থা চলছে, এখানে কোনো সিস্টেম কাজ করে না। আসলে এই বাংলাদেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া কোনো সিস্টেম কাজ করে না, কারণ এখানে কিছু কিছু লোকের হাজার কোটি টাকা দরকার, কিছু কিছু লোকের দুর্বৃত্তায়ন দরকার। এই বাংলাদেশে এই যে দুর্বৃত্তায়ন এবং তার একটা বড় অংশ ম্যান পাওয়ার সিন্ডিকেটের কারণে, এই সিন্ডিকেট এই হওয়ার আগে ওই আমাদের সর্বশেষ যিনি মন্ত্রী ছিলেন, তার আগে যিনি মন্ত্রী ছিলেন, মালয়েশিয়ার হাই কমিশনার, ডেপুটি, প্রত্যেকের কাছে আমি কাগজে কলমে রিপোর্ট সহ দেখিয়েছি এই সমস্যা হচ্ছে। কোনোভাবে সিন্ডিকেট যায় না। প্রয়োজনে বাংলাদেশ আপনারা একটা লোকও পাঠাবেন না, আপনারা বলে দেন যে আমরা সিন্ডিকেটের লোক পাঠাবো না। কিন্তু আপনি যদি সিন্ডিকেটের লোক নাও পাঠাতে পারতেন, আপনি যদি হিসাব করেন, এই যে আপনার 3 লাখ 4 লাখ গেলে 5 লাখ টাকা খরচ দিয়ে $1 বিলিয়ন আমেরিকার একটা প্রতিষ্ঠান বলছে, এই এত টাকা যে গেল, আপনি আগামী 4-5 বছরের রেমিটেন্স এই টাকা আসে না। আমি হিসাব করে দেখিয়েছি, এই যে মালয়েশিয়া যে যতবার টাকার দুর্বৃত্তায়ন হয়, রেমিটেন্স এই পরিমাণ আসে না। তাতে ফলে হয় কি, আপনি সে 5 লাখ টাকা খরচ করে গেল, সে থাকতে পারবে 2 বছর। এখন এই 2 বছরে তো সে 2 লাখ টাকা আয় করতে পারবে না, তাহলে 5 লাখ টাকা তোলার জন্য সে কি করবে? অবৈধ হয়ে যাবে। প্রতিবার আপনি মালয়েশিয়া পাবেন 4 লাখ 5 লাখ লোক অবৈধ। এবং এই যে ম্যান পাওয়ার বা জনশক্তির এখানে যে সিন্ডিকেট, আমার খুব দুঃখ লাগে, এত বছর ঘটনা ঘটার পরেও বাংলাদেশ রাষ্ট্রই কারা দুর্বৃত্ত, কারাই যোগাযোগ, আমরা সব জানি, গণমাধ্যমে রিপোর্ট আছে, কিন্তু কখনোই আমরা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমরা নিতে চাইনি বলে আমরা দেখি আমাদের রাষ্ট্রের ক্ষমতার পদপদবি ব্যবহার করে হাজার কোটি টাকার দুর্বৃত্তায়ন হয় এবং সাধারণ মানুষকে এখানে ব্যবহার করে, তুচ্ছ করা হয়। এই ব্যর্থতার জন্য আপনি মানুষ ভালো কি মন্দ বা সাধারণ মানুষকে দায়ী করে লাভ নেই। রাষ্ট্রীয় দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়নের সঙ্গে মালয়েশিয়ার সরকারের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মানব সম্পদ মন্ত্রী থেকে আরম্ভ করে বাংলাদেশেরও আপনার এরকম প্রভাবশালী লোকজন যাদেরকে আপনারা দেখেন নানান ক্ষমতায় পদ থেকে আছে, আপনি তারাই এই সমস্ত কোনো না কোনোভাবে সিন্ডিকেট বা এই কাজগুলো করে। এবং আমি অন রেকর্ডের জ্যোতিষীর মতো আমি বলতে পারি যে মালয়েশিয়া এই ঘটনা ঘটবে, যা লিখেছি যা বলেছি ঠিক তাই হয়েছে। এবং দুঃখজনক হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের কথা কেউ শোনে না, কেউ বোঝে না, কারণ ক্ষমতা যারা থাকে বা এই যে সিন্ডিকেট 15-20-25 জন লোক, যেখানে 5-7-10 জন সংসদ সদস্য থাকে, ক্ষমতাশীল লোকজন থাকে, তাদের টাকা দরকার। বাংলাদেশের মানুষকে মেরে পিষিয়ে শেষ করে হলেও তাদের এই হাজার কোটি টাকাটার প্রয়োজন হবে। আপনি দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, আপনি এখানে লন্ডন বলেন, কানাডা বলেন, আপনি এই সমস্ত লোকজনের হাজার কোটি টাকার বাড়ি পাবেন, গাড়ি পাবেন, সম্পদ পাবেন। আমি জানি না আসলে কত সম্পদ দরকার, কত মানুষ এইভাবে দুর্ভোগে পড়লে আমাদের সরকার হুঁশ ফিরবে। আমি এই কথাটা বলে শেষ করি, বাংলাদেশ সরকারের এই সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট কে সাইন করেছে আমার কাছে আছে, আমি এই রাষ্ট্রকে বলবো। এবং দুঃখজনক হলো এখানে যারা মন্ত্রী থাকেন, সচিব থাকেন, তারা প্রতিবারই দায় এড়ায়, তারা কতগুলো মুখস্থ বলে। আপনি আপনার টেলিভিশন ক্যামেরা গত 15 বছর প্রতিবার মন্ত্রী বলছেন আমরা ব্যবস্থা নিব, দায়ীদের ছাড় দিব না। এই প্রতিবার এই যে তারা মিথ্যা কথা বলেন জনগণের সাথে, এই জন্য আমি বলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কোন সাহসে আপনি বলেন ব্যবস্থা নেবেন? কবে ব্যবস্থাটা আপনারা নিয়েছেন? কোন এই সমস্ত সিন্ডিকেট, এই যে সিন্ডিকেট যারা হতা, তারা খুব সদর বলে মন্ত্রীদের সাথে দরপরে মন্ত্রণালয় তারা চলে, তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। দিন শেষে তারা যা চায় সেভাবে হয়। ওই যে গ্রামের যে কৃষক সন্তান, তার সর্বস্ব বিক্রি করে যায়, গিয়ে কান্না, এই জীবন আসলে আমাদের মানুষের, সাধারণ মানুষের কান্নার দাম এই রাষ্ট্রের সিন্ডিকেট, এই রাষ্ট্রের টাকাওয়ালাদের কাছে নেই বলেই এই ঘটনাগুলো বারবার ঘটে।
এবং ঘটতেই থাকবে, কারণ আমরা চাই না বন্ধ হোক। আমরা চাই না, কারণ আপনি মালয়েশিয়া সিন্ডিকেটের সমস্ত ডকুমেন্ট আছে, চাইলে আপনি পাঠাই দেন। আপনি মালয়েশিয়া 44 বছরের মধ্যে যদি আপনার 30 বছরই বন্ধ থাকে, 35 বছর বন্ধ থাকে, আপনি পাঠানো বন্ধ করে দেন মালয়েশিয়ায়। আপনি বলেন আমি এই সিন্ডিকেটের লোক পাঠাবো না, আমি 78,000 টাকা, এই যে 78,000 লোক 4-5 লাখ টাকায় গেল, এই জন্য কি আমাদের মন্ত্রী, সচিব, মন্ত্রণালয় কর্মকর্তা, ডিজি, বিএমইটি, সরকারের দ্বারা তারা কেউ দায় এড়াতে পারে? তাদের কোনো ব্যবস্থা হয়েছে? তারা বলবে আমরা অভিযোগ পাই না। 78,000 লোক 5 লাখ টাকা গেছে, আমরা অভিযোগ পাই না। অভিযোগ, এই রাষ্ট্রে কেউ কোনো অভিযোগ পায় না। দুর্বৃত্তায়ন হয়, লুটপাট হয়ে যায়, সব দখল হয়ে যায়, ব্যাংক লুট হয়ে যায়, এই রাষ্ট্রে কেউ কোনো অভিযোগ পায় না, কেউ কোনো দেখে না। এবং খুব সুন্দর একটা কথা আছে, ব্যক্তির দায় আমরা নিই না। আপনি ক্ষমতায় আছেন ব্যক্তির দায় হিসেবে, এবং ব্যক্তির দায় আমরা দেখতে পারি। আমরা একটা ব্রেকে যাচ্ছি। আমরা একটা, প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউটন ডেটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে আপনারা যেটা মালয়েশিয়াতে যেটা আমরা শুনলাম যে একটা সিস্টেম একটা দাঁড় করানোর চেষ্টা করছিলেন, বারবার সেই সিস্টেমটাকে মানে ব্রেক করা হয়েছে। তো এই ব্রেকটা করানোর কারণে আসলে লাভটা কার হয়েছে? না, এটা লাভ কার, এটা তো আপনি বোঝেন এতক্ষণ আলোচনা থেকে যে কার লাভ হচ্ছে। এখানে লাভ মালয়েশিয়ায় ভালো কোনো একটা সিস্টেমের লোক যাক, বিশেষ করে আমাদের অভিবাসী বান্ধব যে পদ্ধতি আমরা বলি, যারা বিশেষ কর্মী আছে তাদের মিনিমাম যেই খরচটা হবে অভিবাসন ব্যয়, সেটা আমাদের যত কম আনানো যায় সেটা ওদের লাভ, সেটাই আমাদের ওই ওয়ার্কারদের পক্ষে কাজ করা হয়। কিন্তু এটা কোনোদিন মালয়েশিয়ার বেলায়, আমি ওই যে বললাম না 10,000 লোক আমরা শুধু নিতে পেরেছিলাম কম পয়সায়, এছাড়া আর হয়নি। তো এটা লাভ দুই পক্ষেরই, মালয়েশিয়ার পার্টেরও, এখানে পার্ট। আমি আজকে এক জায়গায় একটা সংবাদ পেলাম আর কি একজনের কাছ থেকে, যে এই যে 4-5 লাখ টাকা নেয়, এটা মালয়েশিয়ায় প্রায় $1,50,000 টাকা চলে যায় মাথা পিছু। $1,50,000 টাকা চলে যায় ও যারা এই যে এটা কালেক্ট করে দেয়, যেই আপনার ডিমান্ড, বিভিন্ন কোম্পানি থেকে ডিমান্ড আসে যে আমি 10 জন ওয়ার্কার আনবো, 5 জন কালেক্ট যারা করে তারা একটা পয়সা পায়। এখন এই যে পয়সাটা, এটা যায় কিভাবে? অবশ্যই এটা হুন্ডি বা অন্যভাবে যায়, যেটা এই দেশের আইন অনুযায়ী আমাদের ঠিক না। কিন্তু সেটা কি কোনো ব্যবস্থা নিতেছে সরকার? সরকার জানে না যে ওখানে টাকা যায় কিভাবে যায়। আপনি প্রত্যেক এজেন্সি জিজ্ঞাসা করুক যে তুমি যে 100 লোক পাঠাইলা, 5 লাখ করে টাকা নিলা, তুমি রাখছো 2 লাখ আর 3 লাখ ওইখানে চলে গেছে, 1 লাখ ব্যয় আর 2 লাখ ওইখানে চলে গেছে, টাকাটা কীভাবে গেছে? রেকর্ড কই তোমার যে টাকাটা গেছে? তো এই যে বাংলাদেশে টাকা চলে যাচ্ছে, ফরেন কারেন্সিগুলি চলে যাচ্ছে, এটার কোনো হিসাব নাই। তো এখন যদি অর্থ ওদিকে অর্থের কী বলবো, অর্থ লিপসু যারা ওইখানে ওই মালয়েশিয়া পার্টে ওইখানে যেরকম রয়ে গেছে, যেটা এই সিন্ডিকেটের যেটা শরীফুল বলল যে দুর্বৃত্তায়ন, এটা দুর্বৃত্তায়ন শুধু না, মানে চরম দুর্বৃত্তায়ন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল দুর্বৃত্তায়ন। এটা আমার অভ্যন্তরীণ বাংলাদেশের মধ্যে না, এটা কিন্তু ওই পার্টও। সুতরাং দুই অংশ মিলে এই সুবিধাভোগী। তবে এখানে আরেকটা জিনিস জানি বলা ঠিক হবে কি না, হয়তো শরীফুল জোরে জোরে বলতে পারে, আমি অত জোর দিয়ে বলতে পারি না, ইয়াং মানুষ। সেটা হচ্ছে এই দুইটা ফ্যাক্টর, এই দুইটা ফ্যাক্টরের সাথে আর কি ফ্যাক্টর, সারাউন্ডিং যে ফ্যাক্টরগুলি আছে, যাদের প্রশ্রয় আশ্রয়ে, যাদের অভিভাবক যারা সেজে এদের দিয়ে এই কাজগুলি করাচ্ছে, তাদের দায়টা এড়াতে পারবে না তারা। কিন্তু এই দেশে সবই, কারো দায়ও নাই, দায়িত্বও নাই, কিছু নাই, যে যা খুশি মতন সব কিছু করে। তো আমার যতটুকু মনে হয়, আমি শরীফুলের সাথে একমত যে এটা বাংলাদেশ থেকে, এই মালয়েশিয়ার ক্ষেত্রে এটা চলবেই। অন্য কোনো দেশের সাথে হয়তো এরকম করতে পারবে না যেটা মালয়েশিয়ার সাথে পারে। যেটা কিছুক্ষণ আগে শরীফুলের সাথে আমার কথা হয়েছিল, সাউথ কোরিয়া যে সিস্টেম পারবেন না, আজকে জাপানে পারবেন না, সুইজারল্যান্ডে পারবেন না, ফ্রান্সে পারবেন না এগুলি করতে। কারণ ওই পার্টে এটা প্রশ্রয় পাবে না। ওই পার্টে প্রশ্রয় না পাইলে এই পার্টে তো আর কিছু করতে পারবে না। যা পারে লুটপাট একটু করবে, ওয়ার্কারদের থেকে নেবে, না জেনে, কেউ জানে না, চুপে চাপে টাকা নিয়ে নেবে, সেটা অতটুকু পারবে। কিন্তু এটা হচ্ছে মালয়েশিয়ার সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল দুর্বৃত্তায়ন, এটা আন্তর্জাতিকভাবে দুর্বৃত্তায়ন হচ্ছে। এবং এই দুর্বৃত্তায়ন শুধু আমরা যে জানি তা না, আন্তর্জাতিক সংস্থাগুলি, অভিবাসন সংস্থা আছে, তারাও পর্যন্ত জানে যেখানে কী হচ্ছে। মালয়েশিয়ার নিউজ মিডিয়া, বিভিন্ন অর্গানাইজেশন ওইখানেও আছে, তারা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, এরা কিন্তু এগুলি সব জানে। আর ডেটা সব আপনার দিতে পারবে, কত হাজার হাজার কোটি, কত বিলিয়ন ডলার
যাচ্ছে গা মানুষের কাছে, কীভাবে যায়, কার কাছে যায়, কে দেয়, কোথা থেকে দেয়, একটু হিসাব আছে, আপনি সরকার দিতে পারবে না। সুতরাং এভাবে তো চলতে পারে না। এবং এইভাবে যতদিন চলবে মালয়েশিয়া এই 1 বছর 2 বছর খোলা থাকবে, আবার নিষেধাজ্ঞা পড়বে, আবার ধাক্কাধাক্কি করে খুলবেন, আবার নিষেধাজ্ঞা হবে, আবার যখন টাকা শেষ হয়ে যাবে আগের টাকা, নতুন টাকা দরকার হবে, আবার খুলে দিবে। এটা টাকা নেওয়ার জন্য খোলে, এটা আর্নিং একটা সোর্স। এক্সপোর্ট ইম্পোর্ট করে কয় পয়সা পাবে ওরা? এটা বিনা বিনিয়োগে টাকা পাচ্ছে বাংলাদেশের লোক, গরিব মানুষগুলি থেকে। এবং আমাদের মানুষগুলি নিঃস্ব করে দিচ্ছে। এরা নিঃস্ব হইতে থাকবে, কারণ এরা প্রতিবাদী হতে পারে নাই আজ পর্যন্ত। আর এদের প্রতিবাদ, এদের পাশে দাঁড়াবে, সে দাঁড়ানোর লোকও নাই। আমরা দাঁড়াই না ওদের পাশে। আজকে আমরা সরকার বা যে অর্গানাইজেশন আমাদের আছে রিলেটেড, যারা এটা দেখবে, তারা কি দায়িত্ব পালন করতেছে? তাদের দায়িত্ব পালন করতেছে না। তারা মুখে মুখে অনেক কিছু বলে, এদের পাশে আছে, এটা করবে ওইটা করবে, আসলে করে ঠিক উল্টা। নচেত তাদেরও না জানার কথা না যে কী ঘটতেছে, কী ঘটছে, কী ঘটবে, সব জানে। যেন তারা, আমি বললাম না, কানে শোনে না, চোখে দেখে না, এইভাবে থাকে। আর বলার সময় মনে হয় যেন কত সুন্দর সুন্দর কথা বলে। এইভাবে এই মালয়েশিয়ার বাজারে, মালয়েশিয়ায় আমাদের যে অভিবাসী কর্মী যাবে তাদের এই সাফারিংটা থাকবে। ওখানে যাবে চাহিদার, যেটা 2007 এবং 2008 সালে হয়েছিল, আমাদের যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এই দেশে, তখন সংখ্যা 4-5 লাখের মতন গিয়েছিল। এবং সেটা গিয়েছিল, যাওয়ার পর এমন অবস্থা তাদের, রাস্তায় থাকার ঘুমানোর জায়গাও ছিল না, এমন অবস্থায় লোকগুলি পড়েছিল। এবং এটা দেখে কিন্তু 2009 সালে নিষেধাজ্ঞা চলে আসে। সেই 2009 সালে নিষেধাজ্ঞা আমি 12 সালে ওদের সম্মত করাই, 12 সালে সম্মত করাই। তারপর 13 সালে সাইন, এই 12 সালে এগ্রিমেন্ট সাইন হয় G2G, তারপর 13 সাল থেকে যায়। আমি 14 সালে চলে আসি। এই কদিনে মাত্র 10,000 লোক আমি নিতে পারছিলাম। এবং সেটাকে গলা টিপে সেই সিস্টেমটাকে হত্যা করা হয়। ভালো জিনিসটা। জি স্যার, আমরা শুনবো সর্বোপরি একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ইন্ট্রো ডাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। শরীফুল হাসান, আপনার কাছে যেতে চাই যে আমরা তো মালয়েশিয়ার কথা বলছি, অন্যান্য দেশে যে আমাদের শ্রমিক যাচ্ছে তাদের আসলে কি অবস্থা, তারা কিভাবে যাচ্ছেন? না, প্রথমত দেখেন, আমি সবসময় বলি একটা কথা, যে বাংলাদেশের অর্থনীতি, আমি আমার একটা তত্ত্ব দিয়ে বলি, যেটি EFG, ই দিয়ে আমি বলি এক্সপার্টেড ওয়ার্কার্স, মানে প্রবাসী শ্রমিক, F দিয়ে ফার্মার্স, G দিয়ে গার্মেন্টস ওয়ার্কার। দেখেন এই রাষ্ট্রের এই কৃষক এত কিছুর মধ্যেও দেখবেন ধান ফলাবে, আমার রোজ সকালবেলা দেখবেন শুকনো লিখে মেয়েগুলো যায় গার্মেন্টস শ্রমিক সেখান থেকে, এবং এই প্রবাসীরা এখন বছরে আপনি $22 বিলিয়ন পান, এই প্রবাসীরা পাঠায় রক্ত ঘাম পরিশ্রম করে 18-20 ঘন্টা কেটে। এই $22 বিলিয়ন আপনি সারা পৃথিবী মিলেও আপনাকে মানে যে লোন দেয় তার থেকে 8 থেকে 10 গুণ বেশি। আপনি এই প্রবাসীদের আমরা সম্মান দিই না। এই যে $22 বিলিয়ন আসে, কিন্তু রাষ্ট্রের কোনো বিনিয়োগ নাই। আমরা তো নামে বলি যে রেমিটেন্স, আমরা নামেই বলি। এই মানুষগুলো কিন্তু তার নিজের জমি জমা বিক্রি করে, ধার দেনা করে যায় এবং সে পাঠায়। কিন্তু এর পদে পদে যে হয়রানি, একজন মানুষ যখনই ঠিক করে বিদেশ যাবে, তার পাসপোর্ট তৈরি থেকে আরম্ভ করে প্লেনের টিকিট, মেডিকেল, প্রতি ধাপে ধাপে এত হয়রানি ভোগান্তি হয়। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, এবং বাংলাদেশের কর্মীদের আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। আপনি জিজ্ঞেস করছিলেন যে অন্যান্য দেশের কী অবস্থা। সৌদি আরবেই 3 বছর আগে 2020-21 অর্থ বছরে রেমিটেন্স আসতো $5.7 বিলিয়ন। গত 3 বছরে শুধু সৌদি আরবে লোক পাঠাইছি আমরা 16 লাখ। রেমিটেন্স এখন হচ্ছে গিয়ে 3.5 বিলিয়ন। তো তার মানে আমার আগের 15 লাখ সাথে 16 লাখ মিলে 30 লাখ লোক হয়েছে। আমার রেমিটেন্স তো ডাবল হওয়ার কথা বা বাড়ার কথা, উল্টো রেমিটেন্স 2 বিলিয়ন কমছে। এই যে প্রত্যেকটা জায়গায় কাজ, তার সমস্যাটাকে আমাদের লোকজন হয় কি, সে এত টাকা খরচ করে যেমন আনস্কিল অদক্ষ লোক পাঠায়। আমি বলি যে বছরে 13 লাখ অদক্ষ লোকরে পাঠায়, এর চেয়ে আপনি 1 লাখ দক্ষ লোকরে পাঠান, তার চেয়ে বেশি রেমিটেন্স আসবে। এবং আপনি অদক্ষ লোক যখন পাঠাবেন তখন যদি যে আপনি ব্যবসা, অনিয়ম, দুর্নীতি এগুলো পাঠাবেন, আপনি দেখবেন এই গত 20-25 বছর ধরে সাংবাদিক হিসেবে আমি সেক্টরে আপনি একই আলোচনা শুনবেন সব মন্ত্রী সচিবদের, আমরা লোককে দক্ষ করছি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আপনি যান, প্রত্যেক জেলায় উপজেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, আপনি খুব ভালো এখানে কে উদ্বোধন করছেন নাম ঠাম পাবেন। ওই ভেতর থেকে যে তৈরি হয় লোককে, কোন মানের লোক তৈরি হয়, তারা বিদেশে যেতে পারে কিনা আপনি খোঁজ করেন। এবং এই পুরো সিস্টেমগুলোর মধ্যে আপনি প্রতি ধাপে ধাপে এত সংকট, এবং আমরা কোনো সময় সংকটগুলো সমাধান করার চেষ্টা করি না মুখে মুখে কথা বলার ছাড়া। আপনি যদি চাইলে যে মালয়েশিয়ার কথা যদি বলি, বারবার বলি, দেখেন মালয়েশিয়া তো আরও 14-15টা দেশটা কর্মী যায়। আর কারো ক্ষেত্রে আপনি পাবেন না যে এরকম 5 লাখ 7 লাখ কম যাবে। আর কারো ক্ষেত্রে পাবেন না আপনি রাতে সে ফ্লাইট বন্ধ করে দিয়ে বলবো মুখ তারিখের। আর কারো ক্ষেত্রে পাবেন না আপনি সিন্ডিকেট। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী চিঠি দিয়েছে বাংলাদেশকে যে 25 জন একটা সিন্ডিকেট যাবে। পৃথিবীর ইতিহাসে কোনদিন একটা হয়েছে একটা মন্ত্রী চিঠি লিখে যে 25 জনের সিন্ডিকেট হবে?
অর্থ লেনদেনটা কি করে হয়, এই 25 জনের ঢোকার আগেই এক একজন 5 কোটি 7 কোটি টাকা দিয়ে তারা ম্যানেজ করেছে। এই যে দুর্বৃত্তায়ন সিস্টেম, ঠিক করে আপনি বাংলাদেশের টাকা দিয়ে আপনি পুলিশ খুন করেও দুবাই থাকতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। কেন? কারণ আমরা কোনো সুশাসনের সিস্টেম দাঁড়াতে করতে পারেনি। তার ফলে এই যে আপনি দেখেন বিদেশ যে যাওয়ার লোকজন, সে পাসপোর্ট তৈরি করা থেকে আরম্ভ করে, এই যে মালয়েশিয়া যারা গেছে মেডিকেল, আপনি এখানে বিপুল পরিমাণ তার টাকা খরচ হয়েছে, মেডিকেলের সিন্ডিকেট কারা নেবে, সেখানে একটা দুর্বৃত্তায়ন হয়েছে, সেখানে কারা ঢুকবে। মানে একটা দেশে এত অনিয়মগুলো কার সাথে হয়? সাধারণ মানুষের সাথে। আপনি একটা দেশের, আমরা স্বাধীনতা 53-54 বছরে যাচ্ছি, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধটা করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে আমার 30, আপনি আজকে সেই বাংলাদেশটা আপনি দেখেন, আপনি জন্ম নিবন্ধন করতে যান, আপনি দেখেন কি ভোগান্তি। আপনি প্রতিটা সেবাতে আপনি নাগরিকদের, সাধারণ মানুষের জন্য কোনো কিছু আপনি রাখেন না, আপনি রাখছেন কি প্রতি পদে পদের জন্য হয়রানি, দুর্বৃত্তায়ন, দুর্ভোগ। আর এই যে আমার প্রবাসীরা বছরে $22 বিলিয়ন পাঠাচ্ছে এত কষ্ট করে গিয়ে, আর আমার একদল লোক তার চেয়ে অনেক বেশি হাজার হাজার কোটি টাকা। আপনি আজকে কানাডা যান, আজকে আপনি দুবাইতে যান, আজকে আপনি মালয়েশিয়া যান, আপনি বাংলাদেশিরা পাবেন যেই দেশের নাগরিক সবচেয়ে ভালো বাড়িটা কিনেছে, সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে, আপনি বাংলাদেশিরা পাবেন। তো আমার দুর্নীতি দমন কমিশন, আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোথায় আছে? তারা এগুলো দেখে না। কারণ তাদের সবার চোখ বন্ধ থাকে। আপনি যদি সৎভাবে ভালো কিছু করতে চান তখন তারা এগুলো দেখবে, আর দুর্বৃত্তায়ন করতে চান, দুর্নীতি করতে চান, আপনাকে সমস্ত সিস্টেম সেইভাবে করবে। এই কথাগুলো এই জন্য বলছি, আমরা যারা এই বাংলাদেশে থাকতে চাই, আমাদের যাদের জীবনে একমাত্র স্বপ্ন বাংলাদেশ, আমরা তো একটা সুন্দর বাংলাদেশ চাই। এই মালয়েশিয়া নিয়ে আমি অন্ততপক্ষে শত শত রিপোর্ট করেছি, কোনটা হলে কি হবে আমি দেখিয়েছি, কিন্তু কেউ আমাদের কোনো কথাগুলো শোনে না। কারণ এই কথাগুলি যদি শোনে, কালকে যদি আমরা নিয়ন্ত্রণভাবে করতে চাই, তাহলে তো হাজার কোটি টাকার দুর্বৃত্তায়ন হবে না, লুটপাট হবে না, কিছু লোক রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে যাবে না। এখন এই যে কোটি টাকার মালিক হয়ে যাবে, এই যে ধরেন 5 লাখ টাকা আপনি, এই যে 78,000 টাকা আপনি সরকারি নির্ধারণ করে 5 লাখ টাকা পাঠালেন, তো এইটার বিচার কি হয়েছে? সরকারি তদন্ত করেছে? আমি এই জন্যই বলি কিচ্ছু করার দরকার নাই, শুধু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর দপ্তর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দিক যে মালয়েশিয়ার গত 20 বছরে কি হয়েছে, কেন হয়েছে, সেটার একটা তদন্ত কমিশন হোক। আপনি এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত গিয়েছে আমাদের লোকজন, এই 10 জনের সিন্ডিকেট নিয়ে। কারণ আপনি তো সিন্ডিকেট অ্যালাউ করতে পারেন না, কিন্তু আপনি দেখেন কোথাও কোনো জায়গায় কোনো কিছু হয়নি, শেষ পর্যন্ত বারবার এই সিন্ডিকেটে আপনার বিজয়ী হয়। কেন? আর একটা সিন্ডিকেট বিজয়ী হয় আমরা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে চাই বলেই হয়। আপনি যদি কালকে না, আমি নিশ্চিত করে বলি, কালকে যদি আপনার মালয়েশিয়া কর্মী না যায়, আমরা অনেক সময় ভাবি যে আমাদের কর্মীরা না গেলে কি হবে, আমার তো রেমিটেন্স আসবে না। আজকে মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, এই দেশগুলো বাংলাদেশের কর্মী ছাড়া চলতে পারবে না। কারণ আমার বাংলাদেশিরা যে কাজগুলো করে বনে জঙ্গলে, মালয়েশিয়া রাবার বাগানে মশার কামড়কে, সৌদি আরবে, অন্য কোনো দেশের নাগরিকরা তো করবে না। কাজেও তো আমাকে ভিক্ষা দিচ্ছে না, আমার দেশের লোক ওইখানে গিয়ে কাজ করে আয় করছে। কাজে আমি যদি ওই জায়গায় স্ট্যান্ড থাকি, আমি আমাদের সাবেক মন্ত্রীকে, সচিবকে আমি বলেছি, আপনারা পরিষ্কার বলে দেন যে আমরা সিন্ডিকেটের মধ্যে, বিশেষ করে সেই 10 জন যাদের কারণে বন্ধ হলো, মালয়েশিয়া বললো দুর্বৃত্তায়ন, আপনি তাদেরকে আবার দিলেন, আপনি দেন, বলেন যে না আমি এই পদ্ধতিতে লোক পাঠাবো না, আমি সিন্ডিকেট ছাড়া লোক পাঠাবো, আমি ওপেন পদ্ধতিতে পাঠাবো সবার জন্য। যে সিস্টেম চাইলে যে ভালো করা সম্ভব, সাউথ কোরিয়ার দেখেন EPS, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, একটা চমৎকার পদ্ধতিতে কর্মী নিয়োগ হয়, সেখানে তো দুর্বৃত্তায়ন হয় না। এখন কালকে যদি আমরা এই রাষ্ট্র ঠিক চাই যে না আমরা অভিবাসন ব্যবস্থা ঠিক করব, এই যে ধরেন বিমানের টিকিট পেলো না লোকজন, বিমান যেখানে মালয়েশিয়াতে ঢাকা আসতে 20,000 টাকা আপনি পাবেন, এখান থেকে টিকিট 1,20,000 টাকা হয়ে যায়। বাংলাদেশ থেকে হজের খরচ 8 লাখ থেকে 10 লাখ টাকা বেশি। এগুলি মানে যেখানে ফ্লাইটের ভাড়া মালয়েশিয়াতে টাকা 20,000, ঢাকার থেকে যাওয়ার সময় কি পুরো পৃথিবী ঘুরে যায়, সেটার টিকিটের দাম 1 লাখ টাকা কি করে হয়? এই সিন্ডিকেট তাহলে আমাদের বিমান কেন আছে? আমাদের বিমান কেন স্পেশাল ফ্লাইটগুলো করলো না? এই পদে পদে এত অনিয়ম, দুর্নীতি। আমার কাছে এখন মনে হয় যে বাংলাদেশে আপনি যদি গত 10-15 বছর দেখবেন, অনেক মানুষজন দেখবেন তারা সফল, তাদের সবাই তারা দেশ ছেড়ে চলে গেছে। আমি বলি আমাদের এই দেশের সংকট এখন অর্থনৈতিক না, আমাদের সংকট হচ্ছে মূল্যবোধের, আমাদের সংকট হচ্ছে সুশাসনের। আমাদের এই রাষ্ট্রে সুশাসন ঠিক করা উচিত, মূল্যবোধ ঠিক করা উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কালকে থেকে ঠিক করা উচিত যে আপনি তো 4 বার ক্ষমতায় আছেন, ক্ষমতায় এইবার আপনি বলুন যে আমি দেশটা ঠিক করবো, কালকের পর কোনো দুর্বৃত্তায়ন, দুর্নীতি আবার যেমন হতে দিব না। এই যে একজন পুলিশের সাবেক আইজিবি শত শত দলিল করে, কেউ দেখে না। মানে আমাদের রাষ্ট্রের দুর্বৃত্তায়নে সবার চোখ বন্ধ থাকে, এই চোখ বন্ধ করে আমরা ঘুমিয়ে থাকি, হঠাৎ করে আমরা ভাব দেখি যে আমরা জেগে উঠছি। এই দুর্বৃত্তায়ন এইটা না করে আমাদের স্বাভাবিকভাবেই সিস্টেমগুলো আমি মনে করি। আমরা আরেকটা ব্রেক নিচ্ছি প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আমরা জানতে চাইবো যে আমরা তো অনেক হতাশার কথা বললাম, আসলে কি আমাদের কোনো আশার আলো আছে?
আশার আলো আছে যদি কাজ করতে পারি আমরা। কাজ না করলে কোনো আশার আলো নাই। কাজ করা মানে আমাকে অভিবাসী বান্ধব একটা সিস্টেমে লোক পাঠাতে হবে, ন্যূনতম অভিবাসন ব্যয়ের মধ্যে আনতে হবে, মনিটরিং, যে সিন্ডিকেট ব্যবস্থা থাকবে না। এখানে যদি আমার 1,500 এজেন্সি থাকে, যেটা মুক্তবাজার অর্থনীতির মতো মুক্ত থাকতে হবে, যে যেভাবে আনবে, লোক আনবে, অর্ডার আনবে, ডিমান্ড আনবে, সরকার সেগুলি যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে যে না এই লোকগুলো এখানে দরকার কিনা, সেই প্রসেস মতো মনিটরিং করে লোকগুলি চাকরি নিশ্চিত করার পর লোকগুলি পাঠাবে, যাতে ওইখানে যে কোনো সময় আমার লোক অবৈধ না হয়ে যায়, হয়রানির শিকার না হয়। আর আরেকটা জিনিস যেটা শরীফুল ইঙ্গিত করলেন কিছুক্ষণ আগে, সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে আমার পার্শ্ববর্তী দেশ, বিশ্বের প্রথম 10টা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ রেমিটেন্স পায়, 10টা দেশের মধ্যে 8ম মনে হয় গতবার হয়েছে, পাকিস্তানের পর। এখন কথা হচ্ছে ভারত, প্রতিবেশী দেশ ভারত 13 লক্ষ লোক পাঠিয়ে যদি 100 বিলিয়ন পায়, আমি 11 লক্ষ লোক পাঠিয়ে আমি কিভাবে $20 বিলিয়ন পাই, কিভাবে 1/5 হয়, সেই দিকটা নজর দেওয়া দরকার। সেটা নজর দিতে হলে কী হবে, শরীফুল যেটা বললেন, আমি 5 লক্ষ লোক পাঠাবো না বছরে, 10 লক্ষ লোক পাঠাবো না, আমি 1 লক্ষ লোক পাঠাবো, এবং 1 লক্ষ লোক ওই 20 লক্ষ লোকের আর্নিং আনবে। সেইভাবে আমার লোক প্রস্তুতি দিতে হবে। এটি হচ্ছে সরকারের মূল চিন্তা। অভিবাসন ন্যূনতম ব্যয়, একটা অভিবাসী বান্ধব পদ্ধতি করা, তৃতীয় হচ্ছে দক্ষ শ্রমিক পাঠানো। এই তিনটা করেন। শরীফুল, আমরা শেষ করব, আপনি 30 সেকেন্ডে বলবেন। না, আমি আসলে মানে এত কথা বলি, এত কিছু করার কারণ আমাদের আসলে বহু মানুষের, আমাদের জীবনটা শুধু বাংলাদেশে, আমাদের জীবনে কোনো বিকল্প নেই। আমি মনে করি আমার কৃষক, আমার প্রবাসী শ্রমিক, আমার সাধারণ মানুষরা এখনও সৎ আছে, কিন্তু আমার সিস্টেমটা একটা দুর্বৃত্তায়নের সিস্টেম। সেই সিস্টেম যদি আমরা ভালো করি, আমরা যদি কালকে থেকেই মনে করি যে আমরা ভালো করতে চাই, আমি মনে করি আবার বাংলাদেশটা ঘুরে দাঁড়ানো সম্ভব। এবং আমি বিশ্বাস করি কেউ না কেউ কোনো না কখন সময়, আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী সরকারি অ্যাটলিস্ট কাল থেকে চেষ্টা করুক, অভিবাসন ব্যবস্থাপনা আমরা একটু ঠিক করবো। পাসপোর্ট তৈরি থেকে আরম্ভ করে মেডিকেল, টিকেটিং, সমস্ত কিছু আমরা একটা সিস্টেমের মধ্যে আনবো, যেখানে আমার কম খরচে কর্মীরা যাবে, সবচেয়ে ভালো স্কিল কর্মীরা যাবে। এবং মালয়েশিয়ার ক্ষেত্রে আমার সরকারের কাছে অনুরোধ, শুধুমাত্র আপনার একটা তদন্ত কমিশন করেন যে মালয়েশিয়ায় কী হয়েছিল, এরপর আপনি সেই কমিশন সামনের বার যেন অন্ততপক্ষে আবার সেই ব্যবস্থা নেওয়া হয়। কারণ গতকালকের দিনটা আমরা সারাদিন আলোচনা করে ফেরত আনতে পারবো না, কিন্তু আজকের দিনটা, আগামী দিনটা আমাদের ঠিক করার সুযোগ আছে। কাজে অতীতের সেই লার্নিংটা নিয়ে সামনে যেন অন্ততপক্ষে আরেকবার মালয়েশিয়া একই দুর্বৃত্তায়ন না হয়, সেই ব্যবস্থা আমরা নিই, এবং সার্বিকভাবে অভিবাসন ব্যবস্থা সুন্দর করার সুযোগ অবশ্যই আছে বলে আমি মনে করি। শুধু আমাদের সদিচ্ছাটা দরকার। সামনের দিনটা যেন ভালো হয়, আমরা আসলে সেই প্রত্যাশা করি। আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।